शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणं कृपाहि केवलं শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের রাজ্যের যাত্রা পালা। জ্বলছে চিতা, বাজছে সানা। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনায় অসীম মণ্ডল, সহনির্দেশনায় সমর মণ্ডল, পরিচালনায় বৈরাগ্যচরণ স্মৃতিসংঘ গঙ্গা টেকুরি নিমতলা, সহযোগিতা ও উদ্যোক্তা উজ্জ্বল ঘোষ, দয়াময় হাজরা, বোবাই সাহা, পরিমল হাজরা, প্রদীপ হাজরা ও আরও অনেকে। মঞ্চসজ্জায় মা দুর্গার ডেকোরেটর প্রোপাইটার ভগীরথ হাজরা, গঙ্গা টেকুরি, পূর্ব বর্ধমান। লোকসজ্জায় আলো ও সাউন্ড জয়গুরু সাজঘর ও ইলেকট্রিক। প্রোপাইটার নায়িকা প্রধান ঝিলিক বাগচি। শুরু করছি যাত্রা পালা। লালসাপূর্ণ জগৎ মাঝে সম্পর্কের কোনো মূল্য নাই। বিশ্বাসের এই ধূপের ধোঁয়ায় জ্বলছে চিতা, বাজছে সানা। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো হৃদয়েতে প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, সত্যি দাও দাও বড় বউ, এবার তুমি সবাইকে প্রসাদ দাও। হ্যাঁ গো, দিচ্ছি। আজ আজ আমার সুখের সীমা নেই, আর তা না হলে এই 1200 টাকা মাইনের কেরানি
নীলাম্বর ঘোষালের জীবনের গতিপথ এভাবে পাল্টে যেতে পারতো না। আজ আজ আমার দুটি ভাই, সমাজের দুটি রত্ন, এক ভাই ইনকাম ট্যাক্সের অফিসার আর এক ভাই উচ্চপদস্থ পুলিশ অফিসার। পৃথিবীতে আমার মতো সুখী আর কয়জন আছে তোরা বলতে পারিস? বল। আমার একটা অনুরোধ তোমায় রাখতে হবে, তোমাকে কিন্তু মানতেই হবে। তা কিসের অনুরোধ বল? এবার থেকে দাদা তোমায় কিন্তু আর চাকরি করতে হবে না, সব দায়িত্ব আমাদের। আরে তাই বললে কি হয় রে ভাই, আমি এই সংসারের কাণ্ডারি। আরে সংসারের যত সমস্ত ঝড় ঝাপটা আমাকেই তো সামলাতে হবে। তবে তোরা যখন বলছিস এই চাকরিটা আমি আজ থেকেই ছেড়ে দিলাম। আর তোদের কথা তো রাখলাম, এবার আমার একটা কথা তো তোদের রাখতে হবে। কি কথা দাদা? আমি বলবো? না না, বড় বউ তুমি বলো, তুমি বলো, তুমি বলো। তোর দাদার ইচ্ছে খুব শীঘ্রই তোর বিয়ে দেবে। দারুণ মজা হবে। কি যে বলো না তোমরা, আমি কিছু বুঝতেই পারি না গো, আমার কিছু ভালো লাগে না গো। আরে ভালো লাগুক চাই না লাগুক, সামনের মাসেই আমি তোর বিয়ে দেবো। একদম ঠিক বলেছো। বলে দাও ও যেন তৈরি থাকে। কিন্তু তোমাদের তোমাদের আমি ঠিক বোঝাতে পারবো না। কি কি বল না। আরে বাবা, আর একটু হিষ্টপুষ্ট হই, তারপর তো বিয়ে। বড় বউ, এই হতভাগা তোমার কানে কানে কি বলে গেল? কি আবার ওর বিয়ের আয়োজন করো। কিন্তু পাত্রী কোথায় বৌদি? ও মা, তুই দেখিস নি বুঝি? ওই তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরে আলপনা, আলপনা আমাদের হবু বৌদি। ও বৌদি, বৌদি হতভাগী লজ্জা পেয়েছে। কিরে, নতুন বৌদি কেমন দেখলি বল? আমাদের ভাস্করের সঙ্গে মানাবে তো? দারুণ মানাবে বৌদি, দারুণ মানাবে, কিন্তু মেজটা। আরে তোরা তো সবাই জানিস না ওই আলপনা খুব ধনী বাড়ির মেয়ে। 2 বছর আগে কোনো এক দস্যুদের হাতে ওর বাবা মা ভাই বোন সবাই খুন হয়ে যায়। আলপনা কোনো রকম ওদের হাত থেকে বেঁচে গেলেও নিরাশ্রয় হয়ে পথে পথে ঘুরছিল। আর আমি ওই পথ থেকে তুলে এনে একে এই বাড়িতে আশ্রয় দিয়েছি। আর সে কথা তোরা জানিস। তারপর ওর মিষ্টি ব্যবহার দেখে আমরা স্থির করি ভাস্করের সঙ্গে ওর বিয়ে দেব। তুমি দেখে নিও বড় বউ, আলপনা যদি আমার এই বাড়ির বউ হয়ে আসবে, আমাদের এই সংসার একদম উজ্জ্বল হয়ে উঠবে। ঠিক বলেছো বর্দা। আলপনা আমার রূপে যেমন লক্ষ্মী, গুণেও একদম সরস্বতী। আমার এই পার্বতীর পাশে লক্ষ্মী সরস্বতী না হলে কি মানায়? শেখর, 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 সত্যি সত্যি বাবা, তুই আমাকে দেবদেবীর সাথে তুলনা করিস না বাবা। তারা যে অনেক সুন্দর, আমি কি তাদের মতন হতে পারি বাবা? তুই তো আমার দেবী। ভদ্রমহোদয়গণ, আমার নাম ঘণ্টারাম। ঘণ্টা বাজানোই আমার ডিউটি। তবে সময়ের ঘণ্টা নয়, এ হলো কালের ঘণ্টা। কার জীবনে সকাল হলো আর কার জীবনে সন্ধ্যা হলো, তারই সংকেত জানাতে
আমার এই ঘন্টা ধ্বনি। আহ, কে কে তুমি? আমি কালের মন্দিরা পর্বতার বলি, আমি এক টুকরো ভাঙা সূর্য। বলেন কি স্যার? ওই পেয়ে গেলে। আচ্ছা আচ্ছা, তুমি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দেখেছ? হ্যাঁ দেখেছি স্যার। রাহু চন্দ্র সূর্যকে গ্রাস করলেও কিছু সময়ের ব্যবধানে ওই রাহুরে কাটা গলার ফাঁকা দিয়ে ওরা আবার বেরিয়ে আসে। তেমনি তেমনি ওরাও রাহুর বংশজাত গ্রাস করলেও ওরা তোমায় হজম করতে পারবে না। আমরা তো বেঁচে গেলাম স্যার। ওইভাবে বেঁচে থেকে লাভ কি যুবক? কখনো কি ইচ্ছা হয় না ওই রাতের সূর্যোদয় দেখতে? তারার মালা দিয়ে সাজানো রাতের আকাশ দেখার বুদ্ধি কি তোমার মনে জাগে না? জাগে স্যার জাগে। তবে ছিঁড়ে ফেলো ওই বন্ধন, লাঠি মেরে ভেঙে দাও পাষাণের কারাগার, আর তার অশ্বরে চিৎকার করে বলো, জাগো জাগো বিপ্লব, জাগো মুক্তির সংগ্রাম, জাগো লাঞ্ছিত, জাগো বঞ্চিত, জাগো মৃত প্রায় জাগো। আমার ডংডমে শুধু পাগলামো করছিস। এই কালিয়া, কোথায় ছিলিস? ননসেন্স! এই পাগলাটা ডাকরুম থেকে বেরোলো কেমন করে? দরজা খোলা রেখে চলে গেছিল। এই পাগলা, চুলাই বলছি। না না না, আমি খাবো না। ওই অন্ধকার ঘরে ইঁদুর আর আশোয়ার সঙ্গে বাস করতে আমার আর ভালো লাগে না। আমি তো মানুষ, তাই মানুষের অধিকারী। আমি আমি মানুষের মতো বাঁচতে চাই, আমি মানুষের মতো বাঁচতে চাই। শয়তানের প্রেমাংশ আজ তুমি শক্তির অহংকারে মত্ত হয়ে আমাকে উন্মাদ সাজিয়ে রাখলেও ওই মহাকালের আদালতে তোমার একদিনে বিচার হবেই হবে। তার আগে আমি করব তোর বিচার। তুই কি আমাকে বিচার করবি রে পশু? বিচার তো হবে তোদের, আদালত বসবে, ন্যায়ের তুলা দণ্ডে মাপা হবে তোদের সমগ্র অন্যায়। তারপর হবে তোদের চুলে চিরা বিচার। কালিয়া, এই রাস্কেলটাকে ভালো করে তালা দিয়ে রাখবি। আর আজ থেকে ওর ঘরে এক বিন্দু জল যেন না পৌঁছায়। বলছি না, আমি যাবো না। নিষ্ঠুর ভগবান, যাহারা তোমার বিষয় এসে পায়ু নিভাই এসে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো? তুমি কি বেঁচে তো ভালো? তুমি কি বেঁচে তো আপনি একটা দারুণ জিনিয়াস। মানে যেমন শিয়ালের মতো চতুর, ঘন্টারাম, তেমনি বাঘের মতো হিংস্র। কজন মানুষের মধ্যে আপনার মতো দুটো প্রচুর গুণ আছে স্যার। ওটা ননসেন্স। 1 2 3 4 5 আরে সেটজি, আসুন। তারপর কাজের সংবাদ বলুন। কাজ তো আপনার আছে বানাজি সাহেব। আচ্ছা, আপনি রুপিয়া ছড়বেন আর আমি আমার কামটা দেখিয়ে দিবে। কত টাকা লাগবে? ধরেন গে पूरा 1 लाख। 1 लाख? हाँ सर, ये साली एकदम ना खाकी और विदेशी माल আছে। भी जाने और गाना भी जाने। अच्छा। और देखते भी ना एकदम हाउस क्लास और बॉडीটা भी ना हाउस क्लास।
কালকের মধ্যে কিন্তু মেটাবার চাইছে। আপনি আমার यार আছেন, दोस्त আছেন, वो सब अलग बात আছে, लेकिन ये दोस्ती सिर्फ बिजनेस के लिए আছে, रुपया के लिए আছে। जब हमारा विश्वास पे चोट पड़े तो दोस्ती भी ना एकदम टूटे जावे। हाँ ওকে ওকে স্যারজি ওকে, এই নিন, এতে পুরো পুরো 1000 টাকায় আছে। अरे শুনুন, কিন্তু মনে রাখবেন স্যার যে 2 দিনের মধ্যে যদি আপনি মালটা হাজির করতে না পারেন তাহলে কিন্তু ওই টাকাটা আমি আপনার কাছ থেকে সুদ সমেত ফেরত নেব। ये लालू सेठ कभी रुपया वापस करे ना बालाजी साहब। अभी सोचिलेন কি মালটো না আপনার হাতের মুঠিতে একদম চলিয়ে আসিয়াছে। এটাও আজকাল এই এই তুই আমার ডিস্টার্ব করতেছিস। এই সময়ের সংকেত নয় স্যার, বিপদের সংকেত জানাতেই এই ঘন্টা আরামের পুনঃ পড়ে। Yes, my lord. বর্ডারে আপনার শালপাতা বোঝায় লরির তলায় গাঁজার বস্তা ধরা পড়েছে। ড্রাইভার শান্তরাম পুলিশ মামাদের উত্তম মধ্যম আদরে স্বীকার করেছে এই মহামূল্যবান মাদক দ্রব্যের একমাত্র মালিক আপনি। ইডিয়েট শান্তরাম, আপনাকে সংবর্ধনা জানাতে এখানেই ছুটে আসছে। ইডিয়েট শান্তরাম, আমি তোমাকে গুলি করে মারবো। পুলিশ আসলে কিন্তু সালা বহুত ঝামেলা হবে। বালাজি সাহেব আমি এখন বাড়ি যাবে। ইন্সপেক্টর ঘোষাল, শিকারের ওয়েট না জেনে তুমি ফাঁদ পেতেছ, কিন্তু তুমি জানো না রয়্যাল বেঙ্গল টাইগারকে শিকার করা এত সহজ নয়। বড় কঠিন মিস্টার ব্যানার্জি। আসুন আসুন ইন্সপেক্টর আসুন। ইউ আন্ডার অ্যারেস্ট। অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আপনার কাছে? কোনো প্রমাণ আছে আপনার কাছে? তাছাড়া আমার অপরাধ সেটা আদালতে জানতে পারবেন। আমি বাড়ি যাবে। দাঁড়ান, আপনাকেও থানায় যেতে হবে। বিশ্বাস করেন সাহেব, আমি এসবের মধ্যে নেই, আমি একদম সাচা খাঁটি আদমি আছে। তাই তো থানার ডায়েরিতে আপনার নামটা লাল কালি দিয়ে মোটা অক্ষরে লেখা আছে। চলুন মিস্টার ব্যানার্জি। এক মিনিট। ইন্সপেক্টর ঘোষাল, আমার যত টন মাল আপনি আটক করেছেন ঠিক তত কেজি টাকা আমি আপনাকে ওজন করে দেব। আপনি তো আমার লরিটা ছেড়ে দিন। ইন্সপেক্টর ঘোষালের আদর্শকে কিনতে চান, কিন্তু মনে রাখবেন ইন্সপেক্টর শেখর ঘোষালের আদর্শ কেনাই অর্থ তোমার নেই। আমি আপনাকে রিকোয়েস্ট করছি মিস্টার ঘোষাল, হ্যাঁ, বিষাক্ত মাদক দ্রব্যের বিজনেস করে তুমি টাকার পাহাড় জমাবে না মিস্টার ব্যানার্জি। আমি তোমাদের কিছুতেই ক্ষমা করবো না। কাইন্ডলি এগুলো আপনি জমা করে নিন স্যার, আরে নয় কিন্তু পরে আপনাকে আফসোস করতে হবে। You bastard! Hey, inspector! অর্থের চেয়ে কর্তব্যের মূল্য আমার কাছে অনেক বেশি, তাই সেই কর্তব্যের মূল্য বোধে তোমাদের মতো ক্রিমিনালদের আমি আইনে হাতেই আইন তার আগেই আপনার আইনের লাইন থেকে আপনার আদর্শ দূরে ছিটকে পড়বে। কর্তব্য বলছেন, কর্তব্য আমার ডুবরে ডুবরে কাঁদবে। মিস্টার ব্যানার্জি, আরে ওই দেখুন আপনার আইন ভাঙার দ্বিতীয় অস্ত্র। আর বলুন ইন্সপেক্টর, আপনি কোনটা নেবেন? প্রমোশন না ডিমোশন? জীবন হরিবল। বলো হরি হরিবল।
শয়তান। পুরো আদর্শ আর কর্তব্য ছুড়ে ফেলে দিয়ে মিস্টার শেখর আপনি আমার দিকে হাতটা বাড়িয়ে দিন। আমি আপনার পথে সোনা বিছিয়ে দেবো, সোনা। মিস্টার ব্যানার্জি, আর যদি আদর্শ ভরণ তো কি হবে? আপনি সত্যবাদী যুধিষ্ঠির সাজতে চান, তাহলে তাহলে আমরা আপনাকে মৃত্যুর প্রমোশন দিয়ে দেব। আমি বলেন বলেন কি করবেন? আমি আরে এই নিন, ধরুন 5 লাখ। আপনার বন্ধুত্বের মূল্য। অসম্ভব অসম্ভব। তাহলে ইন্সপেক্টর, আপনার আদর্শ, আপনার কর্তব্য এইসব মাথায় নিয়ে আপনি ওই স্বর্গের পথে পা বাড়ান। আমি রাজি মিস্টার ব্যানার্জি। বিবেক, মনুষ্যত্ব, ন্যায়, ধর্ম বিসর্জন দিয়ে মূল্যবান প্রাণ রক্ষার্থে আপনার দিকে আমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। আছে কুকুর আছে আছে চন্দ ভরা কালে নাগিনীর চিঠি আছে আছে তক্ষ চূড়া আছে কুকুর আছে আছে চন্দ ভরা কালে নাগিনীর চিঠি আছে আছে তক্ষ চূড়া খেলা দেখে যাও বাবু খেলা দেখে যা নাগিনীরা নাচনি
শখ, আমি এই শখটা একটু মিটিয়ে নি। তো আমার কেষ্ট ঠাকুর নাগর আমার, তুমি এতদিন কোথায় ছিলে গো? তোর জন্য কেঁদে কেঁদে আমার চোখের জলটা যে চোখেই শুকিয়ে গেল কেষ্ট ঠাকুর। বলো না সখিয়ে, তুমি কাঁদলে যে আমিও কাঁদবো। তুই কেমন কেষ্ট ঠাকুরে যে পীড়িতের সময় এমন করে কান্নাকাটি করছিস? আমি তোমায় বিয়ে করবো। বিয়ে? হ্যাঁ, ওই শালা পুতুলটা পুতুলের মাথায় তেরাত্রি। না মানে এই তেরাত্রির মাথায় পটল কইরা। আর ওই তৃতীয় ছোড়াটা ওই শালা কংসর সঙ্গে ভেঙে গেল। তাই তো তোমাকেই শালা আমার তৃতীয় ভাগ্য বানাই দিতে সুন্দরী। আমি রাজি কেষ্ট কিন্তু কেষ্ট ঠাকুর, ও কেষ্ট ঠাকুর, আমাকে সোহাগ দিয়ে মন ভরাতে পারবি তো কেষ্ট ঠাকুর? ওই পা থেকে মাথা পর্যন্ত সুয়াগ দিয়ে ভরিয়ে দেব। এই এসে না মাইরে, একটু সুয়াগ দিই। আমার বুড়ো কেষ্ট ঠাকুর। কাশিনে মাইরে। তোমার ওপরটা না বড্ড নরম। তো আমার ভেতরটা না খুব গরম। তোর জাম নমস্কার জম্বায়া। রাস্তায় ছেড়ে ফেল, আমি কোনো জায়গা পেলাম না। কাবাদার কাবাদার, তোমার মাতাল বলবে না। আমি তুমি মাতালের সামনে ভাবো বউ না চুরে ধরি ধরি ভাবো বউর সামনে আমি মাতাল বলা দুটোকে না চালাই দু হাতে ধরে চালাই 10 হাত ধরে আজ ছুড়ে গেল সৌরের বাচ্চা। আমার শালা মাতাল বলেঙ্গা ওই ঘাড়ে ধরেঙ্গা क्या बाबा है क्या पाया है। না 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 না, ও কেষ্ট ঠাকুর, তুমি আমার কথা শোনো, আমার কাছে আসো। তুমি রাগ করোনি কেষ্ট ঠাকুর, তুমি রাগ করোনি। আমার না রাগের শরীর নয়। শোনো মায়া, আমি না একটু রাগ করিনি। ওই শালা যেদিন আমার মাল হবে না সেদিন আমি তোমাদের সাথে পেট ভরে বিয়ে না মানে শালা যেদিন আমার বিয়ে হবে না সেদিন আমি পেট ভরে শালা মাল খাই দেবো মাল। চলো সত্যি এই আমরা না একটু একাকিনি প্রেম দাঁড়াও 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 কেষ্ট ঠাকুর, দাঁড়াও। আগে তার আগে আমাদের মালা বদলটা হয়ে যাক। মালা মালা বদল আমার ফুল আমি তো সালা আনন্দে একদম পাগল হয়ে যাব। কাছে মায়েরি দাস আচ্ছা আসো কেষ্ট ঠাকুর, দাস তুমি চোখটা বন্ধ করো। গলায় ফুলের গলা না মানে
চোখ খোলো। আমিও না এই মালার তোমার গলায় পাড়িয়ে দিই। সালা সালা বুড়ো শকুন, সালা বলে কিনা বিয়ে করবে, সালা বিয়ে করার এতই শখ। এই এই কালিয়া, পারলি না সালাকে একটা ছোবল মেরে দিতে। এই এই বঙ্কা, তুই আমার হাত ধরলি যে? সারাদিন নাচ গান আর সাপের খেলা ভালো লাগে না রে, মনটা বড় খারাপ লাগে। তা মনটায় আমি একটু হাত বুলাই দিব নাকি? হাত নয় না বিজলি, হাত নয়, মনটা একটু মনটা লাগিয়ে দে, তাহলে আমি বড় শান্তি পাবো রে। অমন করে ঢং করিস নি। তুই কেমন মানুষ রে বিজলি, মনের কথা বুঝিস না, ভালোবাসাটা বুঝিস না। এই দেখ বঙ্কা, ওই সময় ওই পিড়ি করার কিন্তু আমার একদম সময় লাগে, বুঝেছিস? আমার কথাটা শোন বিজলি, আমার কথাটা শোন। সাপের নেশা ছেড়ে তুই আমার সাথে চল, আমি তোকে অনেক অনেক ভালোবাসা দিব। আমার সোহাগের সিঁদুর পরিয়ে আমি তোকে আমার বউ সাজাবো। কিন্তু কিন্তু এই প্যাটে কি দিবি রে বঙ্কা, প্যাটে কি দিবি? তোর জন্য না আমি সব কিছু করবো রে বিজলি। ও বাবুদের ঘরে লোকেরই করবো, রাস্তায় রাস্তায় মোহন বলবো, নয়তো মাঠে ঘাটে কাম করে আমাদের পেটের খাবার খাবো। বঙ্কা তুই আমার ভালোবাসাটা ফিরাই দিস না বিজলি, কিন্তু আমার ভালোবাসা ফিরাই দিস না। কিন্তু বঙ্কা, এ তুই কি বললি? ভালোবাসা কি কখনো ফিরে দেওয়া যায় রে বঙ্কা? বিজলি হ্যাঁ, ভালোবাসা আছে বলে তো মনটা আমার এত এত সুন্দর পায়া হয়ে আছে। তাই তো আজ আমি সবাইকে, এই বাবুদেরকে চিৎকার করে বলবো, শোন বাবুরা শোন, তোদের মতন এই বেদের মেয়ের ভিতরেও ভালোবাসা আছে, ভালোবাসার মানুষটা আছে, আর সেই ভালোবাসার মানুষটাকে নিয়ে আমি ঘর বাঁধবো আর বলবো, তোকে নিয়ে বাঁধবো আমি ছোট্ট সুখের ঘর। আমি হব বুটি তুহার, তুই হবি মোর বর, তোকে নিয়ে বাঁধবো আমি ছোট্ট সুখের ঘর। আমি হব বুটি তুহার, তুই হবি মোর বর, তুই হবি মোর বর, তুই হবি মোর বর। তোকে নিয়ে বাঁধবো আমি ছোট্ট সুখের ঘর। আমি হব বুটি তুহার, তুই হবি মোর বর, তুই হবি মোর বর, তুই হবি মোর একদম ফার্স্ট ক্লাস। কে তুই? এখানে কি চাই? সাপের খেলা। খেলা দেখবি তো ওধারে যা, আসর পারলে দেখে নিবি। अरे नहीं नहीं
तुम लोग ये साफ टाप लिए ना हमार बाड़ी जाबे हमार बीबी खिला देखबे बाल बच्चा भी देखबे हाँ এই বাবু আমরা কারোর ঘরকে গিয়ে খেলা দেখাই লাই इसलिए हम ही तुम्हें बहुत सारी रुपया बख्शी दीवे हाँ দেখাইলি রে বাবুজি আমরা যা যাবার সাফরে মাঠে ঘাটে খেলা দেখানোই আমাদের কাম আর খেলা দেখতে চাস বিবি বাচ্চা নিয়ে ও মাঠে চলে যা তুমি বুঝাবে আর আমি বুঝে কেন আমার খবরিতে কোনো বুদ্ধি নাই छगड़ी जाबे हमारे साथ रुपया दीबे और रंगीन साड़ी दीबे और गहना भी दीबे যা তুই তোর বহেনকে গিয়ে দিয়ে যা যা क्या हुआ? এই লাল্লু শেঠ এ বিজলি সে লড়কি না আছে যে তার শরম বাঁচানোর জন্য তোর পায়ে ধরে বাঁচাও বাঁচাও বলে আখের পানি ফেলবে বিজলি, কাল রাগিনী আছে কাল রাগিনী इस रात में भैया देवे छोकरे আমার ছেলে রাস্তা আমার ছেলে ওই সারা গাছ কেটে আমি কুচি কুচি করে দেবো হ্যাঁ শব্দ লোকের সাথে দুশ্মনী করলি লোকে কি বলবে ও সারা বাদ নয় রাস্তার শয়তানের বাচ্চা সারা শয়তান আজকাল মতো তোকে আমি ছেড়ে দিলাম আর কোনোদিন যদি আমার এই বিজলির ওপর নজর দিস না তাহলে ওই করে মাটিতে পুঁতে দিব লাই বিজলি শুন শুন বাবুজি শুন এই বিজলি কাল লাগিনি আছে কাল লাগিনি যদি খেলা দেখতে চাস তো দূর থেকে খেলা দেখবি যদি কাছে আসতে চাস তো তার ছবল খেয়ে মরবি ছবল तू यदि साली काल लगनी अच्छे तो हम भी काल ना गाछे और तू के लिए खिला तो हम जरूर करवे साले नेमो खराब 2 दिन पहले रुपया लीला मगर अभी तक काम ना कर लो मेरा रुपया वापस दे सर वापस दे लालो सब बहुत अच्छा है वो साली के नाम ही एकदम रास्ता थे के तुले लिए जाबे हाँ সত্যি গুসা করিস না বিজলিকে আমি তোর হাতে জরুর তুলবো কিন্তু কিন্তু একটু সময় লাগবে ও পাক্কা খেলোয়াড় আছে বটে ওকে খেলিয়ে খেলিয়ে তুলতে হবে तो रोज लागবে শুনি হ্যাঁ একদিন सिर्फ एक दिन হ্যাঁ স্যারজি ওঙ্কার বিজলিকে নকরির লোভ থেকে তোর বহুত আচ্ছা বিজলিকে কবজা করে নিবি আসলে বঙ্কাকে হাতিয়ে দিবি बहुत अच्छा ए तू तो साला एकदम फास्ट क्लास टीडीस बानी छिलो और 1000 रुपया तुम रख लो और काम हो गिले पूरा 10,000 एकदम बिना दिवे साली बिजली रानी এবার তোর 20 দাঁত আমি ভাঙবে ছবল মারা তো দূর কি বাত সালি এরি করতে পারবে কি নাই সবাই জানে বিজলি আমার বেটি বটে কিন্তু না শুধু আমি জানি ওকে কোথায় ওর আসল বাড়ি 12 বছর আগে রাত্রি বেলায় এক ভদ্রলোকের বাড়ি থেকে ওকে আমি চুরি করে এনেছিলাম আর সেই চুরি করা মেয়ের দাম আজ 10,000 টাকা বন্ধু মনে দুয়ার দিয়েছি খুলে
তার জন্য ধ্যাৎ, তুমি ভারী দুষ্ট হয়ে গেছো। জানো আলপনাদি, সেদিন বিয়ের কথা শোনার পর থেকে লজ্জায় মেজদার বাড়ি এলো না। আর এদিকে দাদার বৌদি ঠিক করে রেখেছে, মেজদা এলে তোমাদের বিয়েটা সেরে ফেলবে। বিয়ে করতে আমার পেয়ে গেছে। মুখে তুমি যাই বলো আলপনাদি, মনে মনে কিন্তু তোমার একদম আনন্দ উপচে পড়ছে। এই দুষ্ট, একদম ভালো হবে না, কিন্তু বলে দিচ্ছি। আমি কিন্তু তোমায় বৌদি বলে ডাকবো না। কেন কেন? বারে সেই প্রথম থেকে তোমায় আমি দিদি বলে ডেকে এসেছি, এখন বৌদি বলবো কেমন করে? আমার তো দিদি নেই, তাই তোমায় আমি বৌদি বলেই ডাকবো। আরে বাবা, পাগল ছেলে কোথাকার। আচ্ছা, আমিও চিরকাল তোমার দিদি হয়ে থেকে যাব। তাহলে আজ থেকে তোমায় আমি দিদি বলি। তোমার যা ইচ্ছে তুমি তাই বলবে। জানো দিদি, ওই বর্দার মুখে শুনেছি না, আমারও এক দিদি ছিল। দিদির যখন 5 বছর বয়স, একদিন এক সাপুরে আমাদের বাড়িতে সাপ খেলা দেখাতে আসে। সন্ধ্যা হওয়ায় রাত কাটানোর জন্য আমাদের বাড়ির বৈঠকখানায় আশ্রয় নেয়। সকাল হতেই সবাই দেখে সেই সাপুরেও নেই, আর আমার দিদিও নেই। সেই সাপুরে রাতের অন্ধকারে আমার দিদিকে চুরি করে নিয়ে গেছে। তারপর আমরা অনেক খুঁজেছি, প্রায় 1 বছর ধরে আমার পরিচিত অপরিচিত সব জায়গায় আমি সন্ধান করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি আমার সেই ছোট্ট বোন নীলাঞ্জনাকে আর সেই সাপুরেকে। সেই দুঃখে বাবা মা অসুস্থ হয়ে মারা গেলেন, আর এই 3 হতভাগা পড়লেছে আমার ঘাড়ে। দাদা, তারপর ধীরে ধীরে কেটে গেল 12টা বছর। সময়ের তালে পা ফেলতে চলতে গিয়ে আমি ভুলে গিয়েছিলাম আমার নীলাঞ্জনার কথা, কিন্তু হঠাৎ করে তোকে কাছে পেয়ে আর যেন আমার মনে হলো আমি আমার সেই নীলাঞ্জনাকে খুঁজে পেয়েছি। সেই ছোট্ট নীলাঞ্জনা, সেই 12 বছর আগে হারিয়ে যাওয়ার নীলাঞ্জনা। বর্দা, আমি তোমাকে কথা দিচ্ছি বর্দা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। হ্যাঁ, তুই যাতে না যাস তার জন্যই সামনের এই শুভ লগ্নে আমি ভাস্করের সঙ্গে না তোর এই বিশেষ কারণবশত আমি বিয়েটা সেরে ফেলেছি। হতভাগা কুলাঙ্গার, আমি না তোর বড় ভাই। বিয়ে করার আগে একটিবার তোর মনে পড়লো না এই বড় দাদার কথা? একবার ভাবলি না যে এই দাদা কতখানি অসম্মান হয়ে যাবে, তার কত ছোট হয়ে যাবে। দাদা, ওরে হতভাগা, আমি যে আলপনার সঙ্গে তোর বিয়ে ঠিক করেছিলাম। কি বললে দাদা? ওই আলপনার সঙ্গে তুমি আমার? এবার বল আমি কি জবাব দেবো? ওই অসহায় আমি এটাকে তুই বল। আপনার এত দুষ্পর্ধা, আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীর গায়ে হাত তোলেন? আমি কে তোমার সামনে? ভাস্করের মতো একজন স্কলার একটা অশিক্ষিত গাইয়া মেয়েকে বিয়ে করবে, এই কথাটা আপনি ভাবলেন কি করে? একটা কথা মনে রাখবেন, কি বললি তুমি? ভাস্কর আগে আপনার ভাই ছিল, কিন্তু আজ থেকে ভাস্কর শুধুই আমার স্বামী। ওরে সাক্ষর, আমি যদি তোর মতো অন্ধ হতাম চুপ করো দাদা, তোরও ভালো হতো। চুপ করো, শান্ত হও। তোর মতো অন্ধ চোখে আমি নেই অন্যায় ভগবান, সব কিছু একই রকম দেখতাম। অন্ধ হলে আমাকে আজকে আর এমন করে দেখতে হতো না। এই আধুনিক যুগের আধুনিকা বৌমাকে। দাদা, আমি তোমার বৌমা হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি দাদা। এবারের মতো তুমি ক্ষমা করে দাও দাদা, আমায় ক্ষমা করে দাও। চলে এসো ভাস্কর, আর এক মুহূর্ত আমি এখানে থাকতে চাই না, চলে এসো। না ভাস্কর, আমি বেঁচে থাকতে তোরা এ
বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবি না। তোমরা কেমন মানুষ গো? নতুন বউ কখন থেকে এসে দাঁড়িয়ে আছে, কোথায় তাকে বরণ করে ঘরে তুলবে তা নয়। ওরে কে আছিস, ঠাকুর ঘর থেকে বরণ ডালাটা নিয়ে আয় তো। কি আলপনা, তুই ডালা নিয়ে এসেছিস? কেন বর্তা, আপনার দেওয়া নতুন সম্পর্ক আমি নাই বা পেলাম, আপনার কি বোনের সম্পর্ক নিয়ে কি আমি আসতে পারি না? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পারিস। দে দে, আয় তো মেজো, তোদের বরণটা আমি সেরে নি। আয়। তুমি আমাকে তুই বললে? মা, দিদি তো বোনকে তুই বলেই সম্বোধন করে। আয় তোরা এখানে বস তো, বস, আমি বরণটা সেরে নি। বস। ছেলে কাজ নেই, বসবে। বস। আচ্ছা দাঁড়া, ঠিক আছে। নরেশ! মেজো! তুই কি করলি মেজো? মা লক্ষ্মীর পুজোর ফল তুই এভাবে ফেলে দিলি মেজো? দিলাম। এই সমস্ত নোংরা জিনিসগুলো ছুঁতেও আমার ঘেন্না করছে। এই যে গেও ভূত, আর কতক্ষণ এই গেওগুলোর মাঝখানে আমাকে দাঁড় করিয়ে রাখবে, নাকি আমার থাকার ব্যবস্থা করবে? মেজো! আমি কিন্তু তোমায় শেষবারের মতো বলছি, আমার গুরুজনদের তুমি অসম্মান করে কথা বলবে না। আমিও তোমাকে শেষবারের মতো বলছি, 1 মিনিটের মধ্যে আমার থাকার ব্যবস্থা না করলে তোমার এই বাড়ির বুকে লাথি মেরে আমি চলে যাব। ভাস্কর, বৌদি কি করলি? দাদা, এ আমি কি ভুল করলাম? কেমন করে আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করব? তুমি বলতে পারো বৌদি? ভাস্কর, ওরে ভাস্কর, জীবনে ভাই ভুল আমি করেছি, তার সংশোধন আমি করতে পারবো না। ভাস্কর, কেমন করে আমি মেলাবো আমার এই জীবন অঙ্কের হিসাব? জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে বঙ্কা, দেখ বঙ্কা দেখ, কি সুন্দর ঘর বাটি, যেন একেবারে মনে হচ্ছে রাজপ্রাসাদ। এই বঙ্কা, আমাদের যদি এমন করে একটা ঘর হতো। আমার যে বড় ভয় করছে বুঝলি, সব কিছু না জেনে না শুনে ওই ওস্তাদের কথাই আমরা এখানে লক্ষ্মীর আশায় চলে এলাম, কিন্তু আমাদের মতোই গরিব মানুষ এখানে কি লক্ষ্মী করবে? এই বঙ্কা, কেন তুই শুনিসনি ওস্তাদ বলেছে আমি এখানে লাজ করব, গান করব, আর তুই ঢোল তো বাজাবি কেন? হ্যাঁ, আমরা মাসে মাসে 1000 টাকা করে রুপিয়া পাবো। হ্যাঁ, আমাদের এখানে থাকতে দেবে, খেতে বি দেবে। এবার আমরা অনেক বড় লোকটা হয়ে যাবো কেনে। তারপর আমাদের টাকা হবে, ঘর বি হবে, আর তারপর হবে একটু সন্তান। আর তখন আমি তোর হাতটা ধরে বলবো, লাল পাহাড়ি দশে যা
রাঙা মাটির দেশে যা ইরান তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে লাল পাহাড়ি দেশে যা রাঙা মাটির দেশে যা তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে একেবারে মানাইছে না রে প্রেমের রোমান্টিক গানা আছে। শালা কুত্তা, আবার তুই আমাদের পিছু নিয়েছিস? আরে নেহি নেহি, আমি তো তোদের নগরীটা এখানে যাতে পাক্কা হয় ওর জন্যই তো আসি আছে। হ্যাঁ শয়তানের বাচ্চা, তুই তাহলে আমাদের লক্ষ্মীর লোভ দেখিয়ে এখানে টেনে নিয়ে এসেছিস? চাই না তোদের নকরি, চাই না তোদের টাকা। চল চল বাঙ্কা চল, আমরা এখান থেকে চলে যাই। চল যাব বললি কি যাওয়া যায় সুন্দরী? আমি একদম কারেক্ট টাইমে আপনার মালটা নিয়ে হাজির হয়েছে। সাব্বাস সাব্বাস লাল্লু শেখ, তুমি একদম আমার মনের মতো খাবার এনে দিয়েছ। কি বললি সালা? সারা দেহ যেন ডোব যৌবনের ঢেউ উপচে পড়ছে, আর সেই যৌবনের ভাজে ভাজে যেন বুনো মধুর মিষ্টি থেকে আজ আমি হোশিয়ার বাবুজি, রাস্তার মৌচাক খুলে ভাবিস না যে যখন খুশি মতোটা বিয়ে নিবি। দেখলি আমার হবু বউ মাঠে, আমার বউ তাই যে হাল লাগাবে না, সার হাত দুটো আমি সারা কে নিব। তুই এখানে আমাদের লঙ্কে করতে নিয়ে এসেছিস। বিজলি বাবুদের এখানে নাচলি বালি লোক কি করবে? তোর না বুঝাই, তুই চলে যা। যাবো যাবো, তবে আমি একা নই, আমি আমার বিজলিকে সাথে নিয়েই যাবো। তুয়ার বিজলি, তুয়ার বিজলি না এখন বেনাটি সাহেবের যে একদম কিনামাল হয়ে গেছে। তুই আমাকে এই শয়তানটার কাছে বিক্রি করে দিলি ওস্তাদ। তোর রূপের এত লোভ ওস্তাদ, আমি তোর বেটির মধ্যে পাপ হয়ে বেটিকে বিক্রি করতে তোর শরমটা লাগলো না রে ওস্তাদ? আমি তো বাপ নই। তুই আমার বাপ নস? বলা তুই আমার বাপ নস? তাহলে কে কে আমি? আমার পরিচয় মনে কর তুই আকাশ থেকে ছিটকে পড়ছিস, পানের জন্য ভেসে এসেছিস। আমার সব পরিচয় আছে হারিয়ে গেল রে বক্ষু। আজ আমার ভাবে আজ আমার ভাই আমার জন্মের পরিচয় আর আমার ভালোবাসা কখনো মিথ্যা হবে না রে বিজলি। আজ এখনই আমাদের এই মহাপুরুষের সামনে তোর সিঁদুরে সিঁদুর দিয়ে আমি আমার মুখে বহুত পরিচয় দেবো। अरे इसका पहले बेनाटी साहब बिजली रानी के जो नौकरी तो दीबे। हाँ আমি আমার কামনার পোস্টে ওকে নিউ অ্যাপয়েন্টমেন্ট দেব। তাই তো আমি আজই নেব বিজলি রানীর লজ্জা হরণের চুপ কর কুত্তা। বিজলি তুই এখান থেকে পালিয়ে যা। আমি তো যাব না।
और कौन सवेरे सभी के सामने चोरी का इंजाम देके और साला के एकदम पुलिस स्टेशन में चालान करिया दूंगा। পুলিশ স্টেশন যাওয়ার আগে আজকে রাতটা অন্তত ভালো করে ঘুমিয়ে নে। তোকে নিয়ে ঘর বাঁধা আর আমার হলো নি, তাই তো মিথ্যে পরোয়ানা মাথায় নিয়ে তোর কাছ থেকে আমি হারিয়ে যেতে চললাম না, বুঝলি? তোর কাছ থেকে আমি হারিয়ে যেতে চললাম। তুই ফিরে আয় মঙ্গা, তুই ফিরে আয়। আরে হামারা আমার আমি তো তোর পেটের অবস্থা, তুই আমার স্বরূপটা বাঁচিয়ে নে না রে অবস্থা। আমি তোর পায়ে ধরে বলছি, আমি তোর তুই কতটুকু সুখ পাবি? এখানে টাকা পাবি, এখানে টাকা পাবি, সুখ পাবি আর পাবি ভালোবাসা। তুই এখানেই থাক, তুই এখানেই থাক। ওস্তাদ, ও ওস্তাদ, ও ওস্তাদ, কে আছিস? আমার স্বরূপটা বাঁচিয়ে নে বাবু। তোমার শরম, তোমার ধরম আমি সব কিনে নিয়েছি সুন্দরী। তাই তো তোমার শরমের পাপড়িগুলো আমি একটা একটা করে ছিঁড়ে ফেলবো। ধর্মের উত্তর আমার কামনা লালা ছড়িয়ে দেবে। আর সব শেষে তোমার যৌবনের সমস্ত মধু পান করে তোমার জীবনটাকে আমি একদম ক্ষত বিক্ষত করে দেবো। देवांशु बना चुका है हाथ। हे साले! ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি বাউলেরি মনটারে আমার হৃদয় বাহিরের অন্তরে অন্তরে তুমি আছো হৃদয় জুড়ে। আচ্ছা পরের লাইনটা কি যেন? পরের লাইনটা আপনারা কেউ জানেন? ভুল
থাকতে পারে? বৌদি বলছো কেন? তোমার আমার মনের চাওয়াটা যখন এক, তখন পাওয়াটা আর বাকি থাকে কেন? তাই আজ থেকে তুমি আমাকে পিউ বলে ডাকবে। হ্যাঁ, সবার সামনে আমি তোমার মেজো বৌদি, আর তোমার সামনে আমি শুধু তোমার পিউ। প্রেমের আগুন জ্বলছে বুকে, সেই আগুনে মনের সুখে বিন্দাসে প্রেম করবো চুকে, বিন্দাসে প্রেম করবো চুকে, আখানি মুক্তার পরে পিয়ে, আখানি মুক্তার পরে পিয়ে। যেমন ছিল মজনুর চির সাথী লালা, তোমার সাথে আমি আছি, আজ থেকে তুমি নাও একলা। যেমন ছিল মজনুর চির সাথী লালা, তোমার সাথে আমি আছি, আজ থেকে তুমি নাও একলা। বিন্দাসে প্রেম করবো ছুটিয়ে, বিন্দাসে প্রেম করবো ছুটিয়ে, আখানি মুক্তার পরে পিয়ে, আখানি মুক্তার পরে পিয়ে, আখানি মুক্তার পরে ও মা, তুমি? আরে এসো এসো এসো। শেখর, ও হচ্ছে কৈলাস। আমার যেন কে? হ্যাঁ, আমার মাসতুতো দাদা। দাদা, এ হলো শেখর, আমার হাজবেন্ডের সেজো ভাই। হ্যালো হ্যালো মিস্টার ঘোষাল, হ্যালো। তার মানে তোমরা দুজন দুজনকে আজ থেকে চেনো? হ্যাঁ মেজো বৌদি, ওলা বাবুর সঙ্গে আমাদের প্রেসার অ্যাপয়েন্টমেন্টটা অনেক আগে হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ ঠিকই বলেছেন, শিওর শিওর শিওর। আরে আগে যদি জানতাম আপনি পিউলি, আপনার হাজব্যান্ডের আমার বোনের বড় ভাই, তাহলে তাহলে আমাদের সেদিনের বন্ধনটা আরো মজবুত করে দিতাম। কি বলেন মিস্টার ঘোষাল? এই প্রথম তুমি আমাদের বাড়িতে এসেছো, আর না খাইয়ে আমি তুমি কিছুতে। আরে ওসব কি দরকার? তুই আমার একমাত্র ইয়ে। বোন বোন। না মানে বোন। হ্যাঁ আরে তোকে দেখতে আমি প্রায় আসবো। হ্যাঁ। আমি বলে প্রথম দিন এসে আপনি আরে ওসব দরকার ফিরে নেই। যাবেন, এটা কিন্তু আমি মানতে রাজি নয় মেজো বৌদি। আরে যতই হোক আপনি হলেন আমার মেজো বৌদির মাসতুতো দাদা, শেখর। আমার মেজদার বড় কুটুম। আপনাকে কি না খাইয়ে থাকতে পারে ও শেখর। মেজো বৌদি? বলো আমার কিন্তু হুকুম, কি? এই ভদ্রলোককে তুমি না খাইয়ে কিন্তু ছাড়বে না। আরে ওসব দরকার আমি নেই। বলি মেজো বৌদি, আমি আসছি। কৈলাস, তুমি তুমি কেমন আছো পিউলি? ভালো নেই কৈলাস, আমি একদম ভালো নেই। ওই ভাস্কর বিয়ের পর সম্পূর্ণ বদলে গেছে, আমাকে একটু ভালোবাসে না। ওর ওই পুরো দাদা বৌদি ওর কাছে হচ্ছে বেশি আপন। আমাকে আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো কৈলাস। আরে এক্ষুনি তো সম্ভব নয় ডার্লিং। আরে চিন্তা কি, আমি তো রোজ প্রত্যেক দিন এই বাড়িতে আসবো। ওই ভাস্করের ভালোবাসার শূন্যস্থান আমি আমি আমার ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবো ডার্লিং। কিন্তু রোজ রোজ আমি তোমার কেমন করে কাছে পাবো? তাছাড়াও দাদা বৌদি বড্ড সেকেলে, রোজ তুমি এখানে আসলে ও তো সন্দেহ করবে। আরে সন্দেহ যাতে না করে তার ব্যবস্থা কিন্তু আমাদেরই করতে হবে ডার্লিং। কেমন করে? আর ওই ভাস্করকে বলে তুমি ওদের সংসার থেকে আলাদা করে দাও। তোমার সংসারে ওদের যেন নাক গলানোর অধিকার না থাকে। একদম ঠিক কথা বলেছো। ওদের জন্য আমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না, আমার নিজের ইচ্ছা মতো আমি সাজতে পারি না। ওরা আমার চির শত্রু, তাই ওই শত্রুদেরকে আমি ভালোবাসতে শেখো পিউলি। শত্রু যতই নির্দয় হোক না কেন, ভালোবাসা দিয়েই তাকে জয় করা যায়। তুমি অফিসে না গিয়ে বাড়ি ফিরে এলেছে? হে শরীরটা
কেমন যেন একটা অসুস্থতা বোধ করছিলাম, তাই বাড়িতে ফিরে এসে একেবারে আমার রুমে ঢুকে পড়লে। তুমি জানো না আমার রুমে আসতে গেলে পারমিশন নিয়ে আসতে হয়? পারমিশন? স্বামী স্ত্রীর ঘরে আসবে, তার আবার পারমিশন কিসে? স্ত্রী হলে আমার পার্সোনাল ব্যাপারে নাক গলানোর অধিকার কিন্তু আমি তোমাকে দিইনি। আমার রুমে আসার আগে পারমিশন নেওয়াটা তোমার উচিত ছিল, কারণ আমি আমার দাদার সাথে পার্সোনাল ব্যাপার নিয়ে আলোচনা করছিলাম। দাদা? ও, এই ভদ্রলোক তাহলে তোমার দাদা? তা তোমার দাদার সঙ্গে কি এমন জরুরি আলোচনা করছিলে যে আমি প্রবেশ করায় তোমাদের আলোচনায় ব্যাঘাত ঘটলো? আর তাছাড়া তোমার যে কোনো দাদা ছিল সেটা তো আমার জানা ছিল না। না না, মানে ভাস্কর বাবু, আমি হলাম পিউলির মাস্তুতো, হ্যাঁ। বিশেষ অসুবিধার জন্য আমি আপনাদের বিয়েতে উপস্থিত হতে পারি। তাই তাই আপনার কাছে অচেনা রয়ে আসি আসি পিউলি। এ কি পিউলি, তোমায় না আমি কতবার বলেছি এই অশ্লীল পোশাকে তুমি সাজবে না? নয়তো কি? আচ্ছা, তুমি তো আমার বউদিকে অনেকবার দেখেছো, ড্রেসিং টেবিলের আয়নার সামনে তুমি তোমার চেহারাটা তো বহুবার দেখেছো। এখনো কি তুমি চিনতে পারলে না কোনটা সুন্দর আর কোনটা অসুন্দর? ওসব চেনবার আমার কোনো প্রয়োজন নেই। তুমি আমার স্ত্রী, আর তার চেয়েও বড় পরিচয় তুমি এই বাংলার শাশ্বত চিরন্তন বধূ। ওই হাত কাটা ব্লাউজ আর নাভির নিচে কুচিয়ে শাড়ি পরা একটা গৃহবধূর কাজ নয়। এক হাত ঘুমটা দিয়ে কপালে চাঁদের মতো টিপ পরে আমি লজ্জাপতি লতা সেজে বসে থাকবো। তাই থাকবে, কারণ এটাই বাংলার বধূর সাজ। আমার ঠাকুমা, আমার মা, এমনকি এ বাড়ির বাড়ি বড় বউ চিরদিন ওই সাজেই সেজে এসেছে। ওই সমস্ত পুরনো কুসংস্কার আমি মানি না। কি বললি? পুরনো কুসংস্কার? পুরনো কুসংস্কার। কি আর বলবো মেজো বৌমা, যে পোশাকে তুমি সেজেছো তাতে তো তোমার দিকে তাকাতে আমার নিজের লজ্জা করছে। এই পোশাকের মর্ম আপনি কি করে বুঝবেন? আপনার পেটে তো সেই খড়ের চালের পুরনো বিদ্যে। মেজো বৌমা, আমার মধ্যে রয়েছে ওই পুরনো পাঠশালার খড়ে চালের বিদ্যে, আর তুমি হলে রাজ অট্টালিকার আধুনিক শিক্ষায় শিক্ষিত। হ্যাঁ, কিন্তু এটা তোমার জানা নেই যে তোমাদের ওই আধুনিক শিক্ষার জন্ম কিন্তু আমাদের এই খড়ে চালের পাঠশালাতেই। কারণ উচ্চ শিক্ষিত হওয়ার আগে তোমাকেও একদিন আমার মতো করতে হয়েছিল ওই বর্ণ পরিচয়ের অ আ হস্ত দীর্ঘই মাটির স্লেট দিয়ে চক দিয়ে লিখতে হয়েছিল একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র। থামবে কেন বলো? বর্দার কথার জবাব দাও। তার আগে বলো, আর কত অপমান তুমি আমাকে করবে? অপমান? মেজো বৌমা, দাদার কথায় বোনের কোনোদিন অসম্মান হয় না। দাদা? হ্যাঁ। কে আমার দাদা? আপনি? আমার দাদা হওয়ার মতো কি যোগ্যতা আছে আপনার? না, এখনো আমার অনেক কিছু বলা হয়নি। এইবার আমি একটা একটা করে বলবো। এই যে শোনো, আজ এই মুহূর্তে তুমি আমাকে নিয়ে এই সংসার থেকে আলাদা হয়ে যাবে। না মেজো, না, অমন কথা তুই মুখে আনিস না। তোর বর ঠাকুরজি অনেক কষ্ট করে সংসারটা গড়ে তুলেছে, এই সংসারটা তুই যেন ভেঙে দিস না মেজো। তোমাদের সংসার করতে গিয়ে আমি তো আমার নিজের সংসারটাকে ভাঙতে পারি না মেজো। তোমাকে আর তো ফোন কাটতে হবে না। তুমি আমাকে চোখ লাগাচ্ছ। নয়, এবার আমি আমার কর্তব্য করতে বাধ্য হব। এই মুহূর্তে তুমি আমার দাদা বৌদির কাছে ক্ষমা স্বীকার করে দাও। ক্ষমা যদি চাইতেই হয় তোমার দাদা চাইবে আমার কাছে। এত বড় সাহস তোর, তুই আমার সামনে এই বাড়ির বড় গায়ের হাত তুলিস? দাদা, এতকাল কিন্তু আমি এই শিক্ষা দিয়েছি।
সাবধান নীলাম্বর ঘোষাল। মেজো! তুই কি করলি? তুই ভাসুরের নাম ধরলি? হ্যাঁ হ্যাঁ ধরলাম। ওর এত শ্রদ্ধা, আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তোলে। আর কখনো আমি তোমায় অপমান করবো না মেজ বৌমা। আমি তোমার স্বামীর গায়ে আর কোনোদিন হাত তুলবো না। তুমি তুমি যেন আমার এই শান্তির সংসারটাকে ভেঙে চুরমার করে দিও না দাদা। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি বৌমা, তুমি আমার এই শান্তির সংসারটা ভেঙে দিও না বৌমা। তুমি আমার শোনো ভাস্কর, আমার গালে তুমি চড় মেরেছো, আর প্রথম দিন বলে আমি তোমায় ছেড়ে দিলাম, কিন্তু দ্বিতীয়বার এই ভুল করলে আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না। কথাটা মনে রেখো। এখন আমি কি করবো তুমি বলে দিতে পারো? কেমন করে ওই অবুঝ বিউলিকে আমি বোঝাবো? এত ভেঙে পড়িস না রে ভাস্কর, একদিন সব ঠিক হয়ে যাবে। তুই যেন মেজর মতন অবুঝ হোস না ভাই। তুই একটু শান্ত থাকিস ভাই, তুই একটু শান্ত থাকিস। বৌদি বুঝবে না, ওই বিউলি বুঝবে না, বুঝবে না, কেউ বুঝবে না কি যে মনের ব্যথা। বুঝবে না, কেউ বুঝবে না কি যে মনের ব্যথা। কোন ভাষায় আমি সান্ত্বনা দেব বৌদি? জীবনে যে ভুল আমি করেছি বৌদি, তার প্রায়শ্চিত্তের কোনো পথ নেই। এবার মনে হয় আমাকে আত্মহত্যা করতে হবে। যদি এরকম করে ভেঙে পড়ি, তাহলে তোর দাদা কি করে স্থির থাকবে বলতে পারে? তোর দাদা কি করে কি হয়েছে বৌদি? না না, তেমন কিছু হয়নি ভাই। তাহলে তাহলে বড়দা মেজদা পুরো কাঁদছে কেন? না, কই কেউ কাঁদেনি তো। চোখে দেখতে না পেলেও কানে আমি স্পষ্ট শুনেছি, ওরা ওরা কাঁদছিল। সাক্ষর! কেন বৌদি? আমি তো এ সংসারের একজন। এ সংসারের সমস্ত সুখ হাসি আনন্দের ভাগ তোমরা আমার সমানভাবে দিয়েছ, তাহলে এ সংসারের দুঃখের ভাগ তোমরা কেন আমায় দেবে না? আমি একথা বলতে পারো বৌদি? ওরে সাক্ষর, তোর এই প্রশ্নের জবাব আমার জানা নেই রে ভাই, আমার জানা নেই। তুই আমাকে ক্ষমা করিস ভাই, তুই আমাকে ক্ষমা করিস। তোমরা সবাই সমান। আমি অন্ধ বলে তোমরা সব কিছু আমার কাছে গোপন রাখতে চাও, কিন্তু আমার উপর করুণা করতে চাও। চাই না তোমাদের করুণা, চাই না। আমিও তোমাদের মধ্যে একটু কাঁদতে চাই। তুমিও কাঁদছো সাক্ষর? দিদি, তুমি তুমি একবার আমার সামনে এসো তো, আমি একবার তোমায় ভালো করে দেখি। আমাকে আমাকে তুমি দেখবে ভাই? হ্যাঁ দিদি, আমি অন্ধ, তাই তাই আমার অন্তর দিয়ে তোমায় একবার আমি দেখবো। দিদি, তোমার চোখে জল কোথায়? আমি তো কাঁদিনি ভাই, আমি কাঁদিনি। এত শিগগিরই তুমি নিজেকে পাষাণ করে নিলে, বধূ হওয়ার স্বপ্ন বুঝি তুমি মন থেকে মুছে ফেলেছো বৌদি। সাক্ষর, তুমি চুপ করো সাক্ষর, চুপ করো। ও কথা বলো না তুমি, আমি তো তোমার
আমি যে তোমায় বৌদি রূপে পেতে চাই। কিন্তু তুমি তো আমাকে দিদির উপর পেতে চেয়েছিলে সাক্ষর। বলেছিলাম, আমি ভুল করেছিলাম, আমি দিদি চাই না, আমি বৌদি চাই। সাক্ষর ওগো ওগো ঈশ্বর, আমি কখনো তোমার কাছে কোনো কিছু প্রার্থনা করিনি। আজ তোমার কাছে আমি করজোড়ে প্রার্থনা করছি, আমার মনের এই সামান্য চাওয়াটুকু তুমি পূর্ণ করো ঠাকুর, তুমি পূর্ণ করো। পূর্ণ হবে না সাক্ষর, পূর্ণ হবে না। তোমার এই চাওয়া কোনোদিনও পূর্ণ হবে না। আমি বৌদি হার বাসনা মন থেকে মুছে ফেলে চিরদিনের জন্য তোমার দিদি হয়েই রয়ে গেলাম সাক্ষর, দিদি হয়েই রয়ে গেলাম। জল জল, কে আছো, কে আছো, আমার একটু জল দিয়ে যাও। পুরো পুরো শরীর আমার শুকিয়ে যাচ্ছে, গলায় গলায় তৃষ্ণা ফেটে যাচ্ছে। কে আছো, কে আছো হৃদয় বালু ব্যক্তি, আমায় আমায় একটু জল দিয়ে যাও, একটু জল। কে তুমি? লোক দেখাতে এসেছো? আজ আজ এক সপ্তাহ এক বিন্দু জল না দিয়ে তুমি থালা ভর্তি খাবার নিয়ে আমার সঙ্গে রসিকতা করতে এসেছো। রসিকতা করতে আমি আসিনি। আমার সামনে থেকে নিয়ে যাও ওগুলো, যাও যাও, চলে যাও বলছি। একবার চেতাবে না, আস্তে কথা বলুন, নাহলে বিপদ হবে। ও বিপদ! বিশ্বাস করুন, আপনার ভাগ্যকে নিয়ে রসিকতা করতে আমি আসিনি। আমি বহুবার চেষ্টা করেছি আপনার এখানে খাবার পৌঁছে দিতে, ওদের দৃষ্টি এড়িয়ে আমি আসতে পারিনি। শিগগিরই এগুলো খেয়ে নিন। না না, আমি খাবো না, ওতে বিষ মেশানো আছে। তোমরা এই বিষ খাওয়া খাবার দিয়ে আমাকে মেরে ফেলতে চাও? না না, আমি বাঁচতে চাই, ফিরে পেতে চাই আমি আমার হারিয়ে যাওয়ার জীবনের ইতিহাস। যাও যাও, ওগুলো নিয়ে যাও, ওগুলো আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। এগুলো খেয়ে নিন বাবা। বাবা? তুমি আমায় বাবা বলে ডাকলে? হ্যাঁ, মনে করুন আমি আপনার ছেলে। ছেলে কি কখনো বাবার মুখে বিষ তুলে দিতে পারে? আপনি কাঁদছেন? জানো বাবা, ঠিক তোমার মতনিয়া আমার একটা ছেলে ছিল। ওই শয়তানে প্রেমাংশু ব্যানার্জি আমার চোখের সামনে তাকে নির্মমভাবে হত্যা করেছে। কি বলছেন? শুধু তাই নয় বাবা, ওই শয়তান আমার স্ত্রীকে বিষ খাইয়ে মেরেছে। আমার একমাত্র মেয়ে মামুনি, তাকে যে ওরা কোথায় লুকিয়ে রেখেছে আমি আজও পর্যন্ত জানতে পারিনি। কিন্তু কেন? আমার এই বিষয় সম্পত্তি সব কিছু কেড়ে নেওয়ার জন্য যে বেবি ফুডে কারখানার মালিক হিসাবে ওই প্রেমাংশু ব্যানার্জি নিজেকে পরিচয় দেয়, একদিন ওই কারখানার মালিক ছিলাম আমি, এই সিদ্ধার্থ মল্লিক। আর ওই শয়তানের প্রেমাংশু ব্যানার্জি ছিল আমার এক কোম্পানির ম্যানেজার। আমি ওকে আমার ছেলের মতো ভালোবাসতাম। আর সেই ভালোবাসার সুযোগ নিয়ে শয়তানটা আমার পরিবারটাকে একদম শেষ করে দিয়েছে। কাঁদবেন না বাবা, যা হারিয়ে গেছে তা হয়তো কোনো দিন ফিরে পাবেন না। আমার দৃঢ় বিশ্বাস বর্তমানে যা রয়েছে তা আপনি নিশ্চয় ফিরে পাবেন। আর দেরি না করে এগুলো খেয়ে নিন। আমি দূর থেকে পাহারা দেব। আমার ঘন্টার ধ্বনি শুনলে শীঘ্র খাবারগুলো লুকিয়ে ফেলবেন। থালা ভর্তি রুটি, বহুদিন পরে আমি পেট ভর্তি করে খাবো। দেখি
অনেক বেশি। আমি 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 আর জলটা আগে খাই। কিন্তু হঠাৎ যদি কেউ এসে পড়ে তাহলে তাহলে তো আমার রুটি খাওয়া হবে না। আমি 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 মনে আগে রুটিটাই আগে খাই। শয়তান শয়তানে প্রেমাংশ ব্যানার্জি, 7 দিন আমি উপোস করে আছি, তবু তবু দুটো রুটি তুমি আমায় খেতে দিলে না। রুটি নইলে পাগলা, তোর একমাত্র খাবার হলো ওই শঙ্খ মাছের চাবল। আমাকে তুমি এইভাবে বলো না, তোমার এত জোরাত করছি, খেতে না দাও, ওই গ্লাসের জলটুকু আমার একটু পান করতে দাও। ও জল খাবে? একটু জল, একটু জল, একটু জল দাও। কোথায় ছিলিস ননসেন্স? আমার আদেশ অমান্য করে কে বা কারা আমার ঘরে খাবার পৌঁছে দিল? আমি জানি না বস। জানি না বস, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ইউ রাস্কেল! কে তোকে খাবার দিয়ে গেছে বল? তোদের নিয়তি। পাগলা! এখনো বল, কে তোকে খাবার পৌঁছে দিয়েছে? বলবো না, বলবি না? আমি কিছুতেই বলবো না। তবে রে পাগলা! Get out, rascal! কার্ড না দেখিয়ে এই ময়দান থেকে আউট করে দেবেন। এই পাগলাটাকে কে খাবার পৌঁছে দিয়েছে তুই জানিস ঘন্টারাম? না স্যার। এই পাগলা! এই পাগলা, তোমার না স্যার খেতে বারণ করেছে? না খেয়ে থাকতে পারো না? হঠাৎ দিলেও খাবে না আর না দিলেও খাবে না, মনে থাকবে? মনে থাকবে বাবা, খুব মনে থাকবে। আমায় আমায় কেউ খাবার দিলেও আমি খাবো না, আমায় কেউ না দিলেও আমি খাবো না, কেউ দিলেও খাবো না। কেউ না কি ঘন্টারাম, এই তোমার চোখে আবার জল কেন? আমি যে কাঁদছি স্যার। কেন কেন? আগে আপনার যে বিপদ, বিপদ? বিপদ মানে বিপদ, একেবারে ভয়ঙ্কর বিপদ। ঘন্টারাম, ওই নতুন ইনকাম ট্যাক্স অফিসার আপনার ট্যাক্স ফাঁকি দেওয়ার কালো বিদ্যে জেনে ফেলেছে। তাই তাই এখানেই ছুটে আসছে। স্কাউন্ডারেল অফিসার, তুমি না জেনে বাঘের গুহায় প্রবেশ করেছো। এত সহজে আমি তোমায় বেরোতে দেব না। শোনো, আমি আমি আমার প্রথম অস্ত্র দিয়ে ওই অফিসারকে ঘায়েল করার চেষ্টা করব। আর তা যদি ব্যর্থ হয়, তুমি আমার দ্বিতীয় অস্ত্র নিক্ষেপ করবে, কেমন? যাও যাও। ওকে বস। আমার ছোটার পথে কোথা থেকে কাঁচা কাটা গজিয়ে উঠছে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু কিন্তু ওরা বুঝি জানে না এই প্রেমাংশু ব্যানার্জি সারা শরীরটাই রক্ত দিয়ে ঢাকা। তার দেহটাকে কেউ 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 কত বিক্ষত করতে পারবে না।
झिलिक बनिए बैनर्जी साला बहुत प्रॉफिट करिया लीलो और हमें साला ओके सिर्फ 1 लाख रुपया में बेच के एकदम बेवकूफ बन गया। अरे लड़की तो नहीं साला एकदम माल गाड़ी আছে। अरे कौन हो भाई? আমি স্যারজি, আমি ওস্তাদ ছাগললাল। ও ওটা ছাগললাল। সালা 1 মাস ধরে ঘুরে ঘুরে তোর পাত্তা নেই মিলছে। দে বাকি রুপিয়াগুলো দে দেখি। रुपया कौन सा रुपया? সে কি এর মধ্যে ভুলে গেলি? 10,000 টাকার কথা কয়ে ঝিলিককে আমি তোকে বিক্রি করলাম 2,000 টাকা আগাম দিয়ে, এখন বলছিস কোন রুপিয়া? আমি না আমার না একদম মালুম ছিল না। और 8,000 रुपया তোমার বাকি আছে না? তো ঠিক আছে दूसरा दिन आके तुम ले लेबे। দুসরা দিন বলে তুই আমাকে অনেকবার ফিরিয়ে দিয়েছিস, আর তোর আমি কোনো কথাই শুনবো না। আজ আমার সব টাকা চাই। আরে শালা দুনিয়াটা চলছে বাকিতে ফাঁকিতে আর তুমি শালা চাইছো লজ্জাতে। আর তাছাড়া তোমার পয়সা নিয়ে কি আমি ঘুমছে क्या? बाद में দিয়ে দেবে। তুই কিন্তু কথার খেলাপি করছিস স্যারজি। টাকা না দিলে আমি বিজলিকে আমি ফিরিয়ে নিয়ে যাবো। হ্যাঁ আরে তোর বিজলি এখন ঝিলিক বনে ও ব্যানার্জি সাহেবের দিলে নগরি করছে। হ্যালো হ্যালো আমি ঠিক কি সুন্দর লাগছে রে তোকে, একেবারে মনে হচ্ছে বড় লোকের পেটের মতো। কি আমি তোকে বলিনি এখানে তুই খুব সুখে থাকবি? ওটা কে স্যারজি? তা আমার সঙ্গে এমন করে কেন কথা বলছে স্যারজি? আমাকে চিনতে পারলি না বিজলি? আমি তোর ওস্তাদ ছাগললাল। ছাগললাল? বিজলি বিজলি জাস্ট শাট আপ। সেই তখন থেকে কি বিজলি বিজলি করে যাচ্ছেন? আমি বিজলি নই আমি হলাম ঝিলিক। স্যারজি মাই ডার্লিং, ঝিলিক আমি একটুখানি নিরালায় তোমার সঙ্গে গল্প করতে এলাম। দেখো না ডার্লিং, এই অশুভ লোকটা আমাদেরকে ডিস্টার্ব করছে। তুমি ওকে এখান থেকে চলে যেতে বলো স্যারজি। আরে বুদ্ধা শালা খারা ইয়া क्या मजा के दे रहे हैं? भागो ऐसे भागो। ঠিক আছে আজকে আমি চলেই যাচ্ছি, তবে একটা কথা মনে রাখবি লালু স্যার, পরের বার টাকা না দিলে আমি আমার বিজলিকে ফিরিয়ে নিয়ে যাবো। হ্যাঁ নিয়ে যাবো। সালা বিজলি কা তোর পয়দা করা মাল আছে যে যখন তুই যার কাছে দিয়ে দিবি আবার তার কাছ থেকে তোরা নিয়েও নিবি। अच्छा अब हाँ पूरा समझ গেছে। তো শালা বুদ্ধা সামনে তুমি একটু অ্যাক্টিং করিয়ে নিলে। আচ্ছা ঝিলিক বিবি আমি একটা বাত আপনাকে বলবে? বলুন। মানে ও বেনাজি তোমাকে কত রুপিয়া মহিনা দেয়? না জেনে আপনার কি দরকার? আমি বলছিলাম যে তুমি আমার বড় হোটেল का बिजनेस আছে, तुम वहीं पर आ जाओ। আমি তোমাকে परमानेंट घर दिबे, खाना दिबे। हमारे होटल के लिए तुम सिर्फ कोई लाचा गाना करिए दिए और राते हम भी तुमसे একটু मौज मस्ती। সাবধান লালু শেঠ সাবধান। মনে রাখবেন আমি কিন্তু এখন প্রেমাংশু ব্যানার্জির দাবার ঘোড়া। এক চলে তোমাকে কিন্তু আমি একেবারে কুপোকাত করে দিতে পারি। কুপোকাত। तुम भी एक तो बात समझ लो झिलिक बीबी, हमें भी तुमसे ज्यादा खेलते भी जाने और खिलाते भी जाने। শয়তানের বাচ্চা লালু শেঠ, তোরা আমাকে বিজলি থেকে ঝিলিক বানিয়েছিস। তোদের আমি কাউকে ছাড়বো না জানোয়ার, তোদের আমি কাউকে ছাড়বো না। সাগর যদি সুরা হতো পেটে ভরে মাল খাওয়া যেত, আর হাতি যদি পাটা হতো একটি চোর 6 মাস
পা থেকে হাঁটু পর্যন্ত খালি, আর যদি এই হাঁটু থেকে কোমরটাও যদি খালি। বড্ড বেফাসি কথা বলে ফেলেছিলাম জানো মাইরি। এবার আমিও না মাইরি ওই জামার মতো ছোট না, মানে তোমার মতো ছোট জামা আর ছোট প্যান্টুল পরবো। দারুণ দারুণ মানাবে, একেবারে 20 বছরের যুবকের মতন। তোমার 16 আমার 20, আর তারপর তোমায় নিয়ে ওই হানিমুনে হিমালয় করতে, না মানে ওই হিমালয়ে হানিমুন করতে। ভীষণ ভীষণ মজা হবে, তাই না কেষ্ট ঠাকুর? শোনা মাইনে একবার এখানে গড়াগড়ি করে অভ্যাস করে নেই। হ্যাঁ হ্যাঁ শুয়ে শুয়ে মাইনে শুয়ে বলো। আমি নিচে, না মানে তুমি নিচে আর আমি উপরে। আগে গড়াগড়ি, না মানে আগে জড়াজড়ি আর তারপরে গড়াগড়ি। দেখো क्या सीने हमारे। দেখো কেষ্ট ঠাকুর, ওই বাবা রে বাবা, তুমি যদি খুঁটি পড়ে আরম্ভ করে গড়াগড়ি খাও তাহলে কিন্তু তোমার দুধি খুলে যাবে। শালা কেলেঙ্কারি হয়ে যাবে। ওই তুমি হাসবে আর ওই লোকে লজ্জা পাবে। না মানে ওই লোকেই হাসবে আর অনেক লজ্জা পাবে। তার চেয়ে এক কাজ করো মাই। কি কাজ? এই নাচ গানের হানিমুনটা, না মানে এই হানিমুনের নাচ গানটা একেবারে এইখানেই সেরিয়ে নি। নাচা নাচো মাইনে, আমি গাই গাও। তাই রে নাই রে নাই রে না না, প্রীতি হলো বাবলা রে আটা, লাগলে পরে ছাড়ে না রে। ও কেষ্ট ঠাকুর, ওই গানে কি নাচ হয়? হ্যাঁ আচ্ছা আপনারাই বলুন তো, এই কেষ্ট করে গানে কি নাচ হয়? ও কেষ্ট ঠাকুর, ওই গানে নাচ হয় না। তার থেকে বরঞ্চ তুমি একটু করে চুপটি করে দাঁড়াও, তুমি মালটা খাও আর আমি একটা গান ধরি। দো গুট মুঝে পিলা দে সারা दो गुट मुझे भी पिला दे शराबी, ऐसी होता क्या कलमा रे कलमा। সরে গেলি কেন? ভুল করেছো বাবু, তুমি ভুল করেছো। আমি বিজলি নই, আমি বিজলি নই, আমি ছিলিক। না না, তুই আমারই বিজলি। ওই তোর থেকে আমি তোর গান শুনে না আমি তোকে ঠিক চিনে নিয়েছি। আজ কাছে আয়, আমার প্রাণটা একটু জুড়িয়ে দে। আমি আবারও বলছি, আমি বিজলি নই, আমার নাম ছিলিক। চলে যাও, তুমি চলে যাও এখান থেকে, তুমি চলে যাও। কেন না বিজলি? আমার উপর তোর কিসের এত
ওই শয়তানদের কাছ থেকে তো সরম বাঁচাতে পারিনি বলে এই পঙ্কর উপর তুই গুসা করেছিস, তাই না রে বিজলি? তাই না রে বিজলি? আবার আমরা সেই আগের জীবনে ফিরে যাই, সাপের ঝাপে মাথায় নিয়ে আবার আমরা ওই দূর দেশে গিয়ে খেলা দেখাবো, আমি ঢোল বাজাবো আর তুই সেই বাজনার তালে তালে লেগে লেগে সব খেলাবি। বাবুরা বাবুরা খুশি হয়ে অনেক অনেক টাকা বকশিস দেবে, সেই টাকা নিয়ে আমরা ঘর বানাবো, বিয়া করবো। বিজলি না রে বঙ্কু না, আজ তুই আর আমাকে ছুঁস না রে বঙ্কু। ওই শয়তানদের কামনার লালসার কাছে তোর বিজলি যে আজ বলি হয়ে গেছে। আমি আমার বলে হওয়া বিজলিকে আমার ভালোবাসার মন্ত্র দিয়ে আবার আবার নতুন করে প্রাণ বাঁচাবো। পারবি না, পারবি না তোর এই মোড়া বিজলির মনটাকে আজ আর তুই নতুন করে বাঁচাতে পারবি না। তার অন্তর থেকে নতুন করে জন্ম নিয়েছে হাজার রাতের মুক্তি রানী এই ঝিলি। বিজলি আমার মুখে এখন মন মহিন হাসি, বিজলি চোখে চোখে বিকৃত প্রেমের ইশারা আর লজ্জাহীন আছে। আজ তার যৌবন ব্যবসা রাজরানী বিজলি তোর মতন ভিখারির দেবতার কাছে এই নোংরার বিজলির স্থান যে আর হবে না রে বঙ্কু। বিজলি বিজলি নয়, আজ থেকে তুই আমাকে মেমসাপ বলবি, ঝিলিক মেমসাপ। দেখলি দেখলি ম্যাম সাহেব, হঠাৎ তুমি আবার আর দেখলি ওই ডাক শুনলে আমি আমি আবার হয়তো ভুল করে বিজলি বিজলি বলে ডেকে উঠবো, হয়তো ভুলে যাবো এই পঙ্কর বিজলি এখন ঝিলিক ম্যাম সাহেব হয়ে পঙ্কর ঘর বাঁধার সত্যটাকে ভেঙে চুরমার চুরমার করে দিয়েছে। চলে যা, তুই চলে যা বঙ্কু, তুই চলে যা। যাচ্ছি যাচ্ছি রে ম্যাম সাহেব, আমি যাচ্ছি। তবে যাবার আগে একটা কথা তোকে আমি বলে যাচ্ছি যে পঙ্কু আজ তোকে ভালোবাসার মূল্য দিয়ে কিনতে পারলো না, সেই পঙ্কু একদিন তোকে সবার সামনে থেকে টাকা দিয়ে কিনে নিয়ে যাবে। আর সেদিন 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 পঙ্কুকে তুই চিনতে ভুল করিস না রে ম্যাম সাহেব, চিনতে ভুল করিস না। আমি তোকে চিনতে ভুল করিনি রে বঙ্কু। যেদিন যেদিন তুই আমার অপমানের প্রতিশোধ দিতে পারবি সেদিন আমি তোর বুকে আবার আবার আমি ফিরে যাব, আমি ফিরে
থেকে কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি তোর কপালে কি তোকে দাঁড়াও আলপনা, সবার অলক্ষ্যে তুমি এভাবে কাঁদো কেন? কই আমি কাঁদি না তো। হ্যাঁ হ্যাঁ, তুমি কাঁদো, তুমি কাঁদো, সবার চোখের আড়ালে তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদো। আর তোমার সেই কান্না দেখলে আমার মনে হয় এর জন্য জানো আমি দায়ী। আমি আমি মিথ্যে কথা। মিথ্যে নয়, মিথ্যে নয়, ব্যর্থ জীবনের জ্বালায় যখন আমার অন্তরটা কাঁদে, সেই কান্না তোমার চোখে অশ্রু ঝরাই কেন? ওটা আপনার ভুল ধারণা। রাতের অন্ধকারে যখন আমি বারান্দায় দাঁড়িয়ে ওই হতাশার দীর্ঘশ্বাস ফেলি, তখন তুমি ওই থামের আড়ালে দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করো? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আজও তুমি আমায় ভালোবাসো, তাই না? আমার হাতটা ছেড়ে দিন ভাস্করদা। যদি না ছাড়ি? জোর করে ধরে রাখার সাহস যেমন আপনার নেই, তেমনি জোর করে ছাড়িয়ে নেবার ক্ষমতাও যে আমার নেই ভাস্করদা। বাহ বাহ বাহ, পুরোনো প্রেমিক প্রেমিকার গোপন অভিলাষী দৃশ্যটা কতই না মধুর। ভগবান, বিহুলি, তোমার সৌভাগ্য যে আমি একটা শিক্ষিত ভদ্র সন্তান। নইলে যে মুখ দিয়ে তুমি এই নোংরা কথাটা উচ্চারণ করলে, সেই মুখটাকে আমি যে স্ত্রীর বর্তমানে একটা অন্য মেয়েকে নিয়ে ভালোবাসা লুকোচুরি খেলে, তার মুখে ভদ্র শব্দটা মানায় না। শেখর, শেখর তুমি এসেছো শেখর। এই দেখো না, এই শয়তানি কেমন করে আমার সর্বনাশ করছে। আমি বেঁচে থাকতে তোর কোনো সর্বনাশ হতে দেবই না আমি। কি কি হয়েছে তুই আমায় বল। বলো বৌদি, কি হয়েছে তুমি সব কথা খুলে বলো। এই শয়তানি তোমার মেজদার সাথে গোপন সম্পর্কে লিপ্ত হয়। ছি বিউলি, ছি, কত নীচ, কত হীন তোমার প্রবৃত্তি। তুমি যে আমার স্ত্রী, এই কথা ভাবতে আমার লজ্জা হয়, ঘৃণা হয়। আমারও লজ্জা করছে যে তুই আমার হ্যাঁ হ্যাঁ, আমি তোর দাদা। তোর এই মিথ্যাবাদী বৌদির কথাটা শোনার আগে আমার আমার কথাটা শোন না ভাই। তুই আর আমাকে কি আর শোনাবি রে দাদা? ভাই, তোদের অবৈধ প্রেমের ঘটনা আমার অজানা নয়। আমিও বলছি তুই ওই বিকৃত ভালোবাসার টানে চরিত্রহীন আলোচনার সাথে এরা বোধহয় আর আমাকে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে দেবে না। এবার হয়তো মিসকে আমাকে আরে ভাই না, কি হয়েছে আলপনা? তুই আমাকে সব খুলে বল তো, কি হয়েছে তোদের দুজনের মধ্যে? কি এমন ঘটনা ঘটেছে বল না। আমি জানি না বৌদি, আমি কিচ্ছু জানি না। শুধু শুধু তোমাকে এইটুকু বলছি, তোমাদের আলপনা কোনো অন্যায় করেনি বৌদি। কোনো অন্যায় করেনি। মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল, কিন্তু কি যে হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে মেয়ে হয়ে যখন এই ঘটনাটা আপনি বুঝতে পারছেন না, তখন আপনাকে আমি বুঝিয়ে বলছি, শুনুন। হ্যাঁ, সেই ভালো। প্লিজ প্লিজ কৈলাস বাবু, আপনি এখান থেকে চলে যান। না, একদম আমার দাদা যাবে না।
বাবু হ্যাঁ। আরে ওই আলপনা বলে মেয়েটির সঙ্গে গোপনে ব্যভিচারিতে লিপ্ত হয়েছিল। পিউলি সেই দৃশ্যটা ও নিজের চোখে দেখে ফেলেছে। আমার কোনো অন্যায় করতে পারে না। দিদির নামে মিথ্যা অপবাদ দিয়ে তোমরা তাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাও। তাড়াবো, হয় ওই নষ্ট মেয়েটা এই বাড়ি থেকে চলে যাবে, নাহলে আমি এই সংসার থেকে আলাদা হয়ে হ্যাঁ তাই যাবে। তবু নীলাম্বর ঘোষাল যাকে বোনের মর্যাদা দিয়ে এ বাড়িতে আশ্রয় দিয়েছে, কখনো কোনো অবস্থাতেই তাকে এই বাড়ির বাইরে যেতে দেবে না। তা দেবেন কেন? এই দিনের আলোয় আপনাদের ভাই বোনের সম্পর্ক, আর রাতের অন্ধকারে সেই গোপন সম্পর্কের স্বাদ কি ভোলা যায়? আমার উচ্চ শিক্ষিত বৌমার মুখে ডায়লগ শুনে আমার ভীষণ হাতে তালি দিতে। এই যে বৌমা, নিজের চরিত্র দিয়ে কখনো অপরের চরিত্রকে বিচার করা যায় না। আর তাছাড়া এই তোমাদের ভাই বোনের সম্পর্কের মতো এ আমাদের ভাই বোনের সম্পর্কটা অত মধুর নয়। আমার বর্দা তোর অনেক অবাধ্যতা সহ্য করি, কিন্তু আর নয়। মারো না ওকে। আমাদের কথা মতোই ওই আলপনাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতেই হবে। বড় বউ, বড় বউ, দাদা, চিনতে পারছো? দাদা। এই আমাদের সেই শেখর, যাকে যাকে আমি ছোট্ট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, যার কান্না থামাতে আমি ভরা দিঘির জল থেকে শালুক ফুল এনেছি। সেই শেখর, সেই শেখর আজ কত বড় হয়েছে দেখো। তাই তো, তাই আজ 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 মানুষের মতো মানুষ হয়েছে। আজ আজ আমার অবাধ্য বাধ্যতার বিচার করছে। তুমি দেখো। শ্রদ্ধা হয়তো না বুঝে অন্যায় করে ফেলেছে। না 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 দাদা, কোনো অন্যায়কে আমি প্রশ্রয় দেব না। আমি সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, যতদিন না আলপনার বিয়ে হয় আলপনা এ বাড়িতেই থাকবে। তাহলে আমার শেষ কথা শুনে রাখো নীলাম্বর ঘোষাল, আজ এই মুহূর্তে এই সংসার থেকে আমরা পৃথক হয়ে গেলাম। ঘোষাল বাড়ির এক প্রান্তে থাকবে না, না ভাই, আর অন্য প্রান্তে থাকবো না দাদা, যুবদিন আর মিস্টার। না রে ভাই, তাই তাই সকলের সুবিধার্থে আরে এই বাড়িটাকে আমি দুভাগে ভাগ করে দিলাম। চলে এসো, চলে এসো তুমি আমাদের ঘরে। তুমি যেও না। তুমি চলে গেলে আমরা সবাই না খেয়ে শুকিয়ে মরে যাবো। না রে শেখর, না, আমি আমি তোদের ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না রে ভাই। শ্রীভদ্র মহোদয়গণ, আপনারাই বলুন না এখন আমার কি করা উচিত? ভাস্কর, যে দাদা বৌদি ভাস্কর, ছোট থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, তাদের পাশে থাকা আমার কর্তব্য, নাকি যাকে আমি অগ্নি সাক্ষী করে সিঁদুর পরিয়ে বরণ করে এই ঘরে নিয়ে এসেছি তার পাশে থাকা আমার? আমি বলছিলাম ভাস্কর বাবু, স্ত্রীর পাশে থাকা কিন্তু স্বামীর একমাত্র কর্তব্য। ঠিকই বলেছেন কৈলাস বাবু, আপনি ঠিকই বলেছেন। পিউলির সঙ্গে আমার 7 পাকের বাঁধনে বাঁধা 2-4 কোটি মন্ত্রীর সম্পর্ক, আর এই দাদা বৌদির সঙ্গে আমার জন্ম